নিজেদের মধ্যে ডাটা শেয়ার করে কিনা। তো আমরা এটার একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ধরেন আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই, ঠিক আছে, তাহলে কী করবো, আমরা তো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তার কোনো কিছু প্রিন্ট করতে পারি না। তাহলে একটা উপায় কী আছে, আমি ওএসের সাথে কমিউনিকেট করবো, ওএসের কাছে ডাটা হ্যান্ড ওভার করে দেবো। ঠিক আছে, তার মানে আইডিয়াটা এরকম যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যদি P1 হয়, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যদি P2 হয়, তারা নিজেদের মধ্যে কিন্তু কোনো ডাটা শেয়ার করে না। ঠিক আছে, তারা নিজেদের মধ্যে কোনো ডাটা শেয়ার করে না, কিন্তু তার যদি প্রিন্ট করা দরকার পড়ে, অপারেটিং সিস্টেমের একটা সফটওয়্যার আছে, প্রিন্টার সফটওয়্যারটা একটা এরকম কিউ আছে। ঠিক আছে, তো আইডিয়াটা এরকম যে যে কোনো অ্যাপ্লিকেশন যদি কোনো কিছু প্রিন্ট করতে চায়, সে তার ডাটা রেডি করে এই কিউতে ড্রপ করে দিয়ে চলে যাবে। এ যদি প্রিন্ট করতে চায়, তার ডাটা রেডি করবে, এই স্পুলারের কিউতে সেটা ড্রপ করে চলে যাবে। কথা বুঝতে পারছি? তাহলে এই যে অ্যাপ্লিকেশনগুলো ডাটা শেয়ার করতেছে, কার সাথে শেয়ার করতেছে ডাটা? P1 কি P2-র সাথে ডাটা শেয়ার করছে, নাকি P1 এই স্পুলারের সাথে ডাটা শেয়ার করতেছে? তার নিজের ডাটা স্পুলারের সাথে শেয়ার করতেছে। P2 তার নিজের ডাটা স্পুলারের সাথে শেয়ার করতেছে। আমরা যখন কপি করে পেস্ট করি তখন কি হয়? যেমন ফটোশপ থেকে আমি কপি করে ওয়ার্ডে পেস্ট করি, তাহলে কি ফটোশপ আর ওয়ার্ড কি ডাটা শেয়ার করে? কি হয় আসলে? এই কথা বলি, ফটোশপ থেকে ডাটা কোথায় যায়? না, কপি করে পেস্ট করি যখন ক্লিপবোর্ডে যায়, তাই না? অপারেটিং সিস্টেমের একটা অ্যাপ্লিকেশন আছে ক্লিপবোর্ড। আমি যখন কন্ট্রোল সি দিই তখন ডাটা কই যায়? ক্লিপবোর্ডে যায়। আবার কন্ট্রোল ভি দিলে ক্লিপবোর্ড থেকে পেস্ট। তার মানে আসলে এই P1 থেকে P2 তে ডাটা পেস্ট করা মানে কিন্তু আসলে কি দুইটা ডাটা শেয়ার করছে না, বরং কি হচ্ছে, P1 থেকে যাচ্ছে কোথায়? ক্লিপবোর্ডে যাচ্ছে, আবার এই ক্লিপবোর্ড থেকে চলে আসছে কোথায়? P2 তে। তার মানে এই ক্লিপবোর্ডটা কার অ্যাপ্লিকেশন? ওএস। তার মানে দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম সারাক্ষণই ওএস এর সাথে কি করতেছে? কমিউনিকেট করতেছে এবং তার ডাটা এক্সচেঞ্জ করতেছে। তাহলে এই যে কমিউনিকেশন করতে গেলে কিছু প্রবলেম অ্যারাইজ হয়, সেই প্রবলেমটার নাম হচ্ছে ওই উপরে লেখা আছে রেজ কন্ডিশন। এটা আমরা একটু দেখার চেষ্টা করবো এবং এটা কীভাবে সলভ করা যায় আমরা আজকে দেখবো। তো দেখেন, এখানে আমরা এক্সাম্পল হিসেবে বলেছিলাম যে এই যে এটা যেহেতু কিউ মেনটেন করার জন্য আমাদের দুইটা ভ্যারিয়েবল লাগে, ইন এবং আউট, তাই তো? অথবা আপনারা যেটা করে আসছেন ওটা হেড আর টেইল। তাহলে নর্মালি কি হয়, কিউ এর টেইল এন্ডে আমরা ডাটা ইনসার্ট করি, আর হেড থেকে কি হয়? ডিকিউ হয়, মানে যেটা ওই স্ট্যাকের ভাষায় পপ বলি নাকি আমরা। তার মানে ডাটা বের হয় হচ্ছে এই হেড পজিশন থেকে, আর ডাটা ইনসার্ট হয় হচ্ছে টেইল পজিশনে। তাহলে এখানে এই মুহূর্তে দেখেন ইনের ভ্যালু আছে 7, এটা মানে হচ্ছে এই ঘরটা এখন খালি, কেউ যদি ডাটা রাখতে চায় তাকে এই ঘরে ডাটা রাখতে হবে। এই ইনের ভ্যালুটা দিয়ে আমরা বুঝাচ্ছি। আউটের ভ্যালু 4 মানে কি, প্রিন্টার এখন মানে এই স্কুলার এখন এই 4 নম্বর ঘরের এই ডাটাটা প্রিন্ট করতেছে, এই ডাটাটা। তাহলে সে 4, 5, 6 এভাবে নাম প্রিন্ট করতে করতে নামবে, আর ইনসার্ট হবে এই যে এই দিক দিয়ে। তাহলে আমরা ইন হচ্ছে ইনসার্টের সিম্পল আইডিয়া। এখন আমাদের আইডিয়া কি, যে P1 যদি কোনো ডাটা এখানে রাখতে চায়, P1 আগে কি করবে, এর কাছ থেকে কি জানতে চাইবে? এর এই ডাটা স্ট্রাকচারে ডাটা রাখবে। তাহলে তার ইনের ভ্যালু না জানলে, এটার নাম যদি আমি কিউ বলি, হ্যাঁ, এটার নাম যদি বলি কিউ, এই আরেকটার নাম যদি কিউ বলি, তাহলে এই কিউ এর এই 7 নম্বর ঘরে যদি ডাটা রাখতে হয়, আমার জানতে হবে না যে এখন আমি ইন্ডেক্সটা হচ্ছে 7। তাহলে আমি কি করব, P1 এইখানে ডাটা রাখতে চাইলে প্রথমে আগে একে একটা রিকোয়েস্ট দিবে যে তোমার এই ইন পজিশনের ইন্ডেক্সটা আমাকে দাও, ঠিক কি না? তাহলে P1 যদি তার কাছে জানতে চায়, তাহলে ইনের ভ্যালু কত পাবে বলেন তো? 7 পাবে, এটা তো কনফার্ম। তাহলে আমরা যে লিখে রাখি ইনের ভ্যালু 7 পাবে। ওকে, তাহলে এখন আমি কি করব, আমি আমার ডাটা রেডি করব নাকি? ইন হচ্ছে এখন যেই পজিশনে ইনসার্ট করতে হয় কিউ এর, সেই পজিশনটা। মানে সাথে নিচেরটা দিতে যাবে না? না, 7 হচ্ছে এই জায়গাটা খালি, মানে যেই পজিশন খালি ওই জায়গায় ইনসার্ট করে ইনকে এক ইনক্রিমেন্ট করে দিই, তাহলে পরের ঘরে চলে যাবে ইনক্রিমেন্ট। মানে আইডিয়া কি, এখানে রাখবো
ইনকে এক বাড়াই দিব তাহলে 8 হয়ে যাবে, তাহলে পরের বার 8 ইনসার্ট হবে। ও আচ্ছা আচ্ছা, মানে রেখে ইনসার্ট করবে। লাস্ট সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, মানে রেখে ইনসার্ট করবে, মানে সরি রেখে ইনক্রিমেন্ট করবে ইন্ডেক্সটা। তাহলে ইনের ভ্যালু আমি রিকোয়েস্ট করলাম কত পাওয়া গেল। তাহলে আমি কি করলাম, আমার ডাটা রেডি করলাম করে এই জায়গায় রেখে দিলাম, এই যে এখানে রেখে দিলাম P1 তার ডাটা এখানে রেখে দিলাম, এই যে রেখে দিলাম P1 এর ডাটা। এখন নেক্সট কাজ কি করতে হবে না, ইনের ভ্যালু চেঞ্জ করতে হবে না, আপডেট করতে হবে না। তাহলে ইনের ভ্যালু আমি কি করলাম, 7 থেকে 1 যোগ করে কত করে ফেললাম 8। কিন্তু এখানে তো আমি তো ইনের ভ্যালু তার কাছ থেকে নিয়ে লোকাল ভ্যারিয়েবল ইনে রেখেছি, তাহলে এই যে আমি 8 করলাম এটা কিন্তু আমার লোকাল ভ্যারিয়েবল ইনের মধ্যে, ঠিক আছে নাকি? একটা অ্যাপ্লিকেশনের কাছ থেকে জানতে চাইলাম, সে আমাকে একটা ভ্যালু দিল, ওটা আমি আমার লোকাল ভ্যারিয়েবল স্টোর করছি। তাহলে এই ইনটাকে আমার কি করতে হবে, আপডেট করতে হবে না? আপডেট করলে কি হবে, প্রিন্টার স্কলারের ইনটা 7 থেকে 8 হবে। কিন্তু আমরা কি বলছিলাম যে এই অ্যাপ্লিকেশনটা এই লাইনগুলো কাজ করার পরে, হ্যাঁ, ইনের ভ্যালু 7 দেখতে পাইলো। আচ্ছা, এখানে আমি ফাংশনের নামই লিখি একটা বড়, গেট ইন, আর এই জায়গায় আরেকটা লাইন দিই, কিউ ইন ইকুয়াল টু ডাটা। এই যে এরকম আমরা একটা কোড লিখছি, ঠিক আছে? তাহলে আমাদের কি হচ্ছে দেখেন, প্রথমে আমি ইনের ভ্যালু জানতে চাইলাম, ইনের ভ্যালু কত আসলো 7। এই যে কিউ এর 7 নম্বর ঘরে আমি ডাটা রেখে দিলাম, এই যে রেখে দিলাম ডাটা। তারপরে কি করেছি, নেক্সট লাইনটা কি, ইন ইকুয়াল টু ইন প্লাস 1, ইন প্লাস 1। তাহলে এটা কত হয়ে যাবে, ইনের ভ্যালু 8। এরপরে লাস্ট লাইনটা কি আছে, আপডেট ইন। আচ্ছা, আপডেট করার আগে এই লাইনটা এক্সিকিউট করার আগে, এই হ্যাঁ এই লাইনটা এক্সিকিউট করার আগে যদি আমার টাইম কোয়ান্টাম শেষ হয়ে যায় P1, তাহলে P1 তার অ্যালোকেটেড টাইম কোয়ান্টামের মধ্যে এই 3টা লাইন এক্সিকিউট করতে পারছে, কিন্তু এইটা করতে পারেনি। এখন বলেন তো, এটা করতে যদি না পারে তাহলে ইনের ভ্যালু কি আসলে 7 থেকে 8 হয়েছে? তাই আমার লোকাল সিস্টেমে 8 হয়ে গেছে, কিন্তু প্রিন্টার স্কুলের কাছে কিন্তু 8 হয়নি। তাহলে এখন যদি কোনো কারণে আবার P2 কে রান করতে দেওয়া হয় অপারেটিং সিস্টেম, এখন আমি P2 প্রিন্ট করতে চাই, তাহলে P2 এরও সেম এরকম কোড আছে, P2 এর সেম এরকম কোড আছে। তাহলে P2 বলেন তো ইনের ভ্যালু রিকোয়েস্ট করলে কত পাবে? 7 পাবে না নাকি? আচ্ছা, পেলো 7। সেও কি করলো দেখেন তো, কিউ এর ইন ঘরে তার ডাটা রেখে দিল, তাহলে কি হবে, এখানে তো P1 ডাটা আছে, এইখানে এই ঘরটাতেই সে রাখবে ডাটা, তাহলে কি হয়ে যাবে, এটা কার হয়ে যাবে ডাটা, P2 ডাটা। তারপরে সেও কি করবে, ইনের ভ্যালু ইন প্লাস 1 করবে, কত হলো ইনের ভ্যালু 8। এখন তার টাইম কোয়ান্টামের মধ্যে ধরেন সে এই আপডেট ইনটা এক্সিকিউট করতে পারছে, তাহলে এটা কত হয়ে গেছে, চেঞ্জ হয়ে 8 হয়ে গেছে। তাহলে P2 কিন্তু হ্যাপিলি লিভ করলো যে আমার ডাটা রাখা শেষ, ইনের ভ্যালু আপডেট করার কথা সেটাও করে ফেলছি, করে বের হয়ে গেছে। এখন যদি P1 কে আমি আবার সুযোগ দিই, বলেন তো P1 কোন জায়গা থেকে রিজিউম করবে, এই যে এই জায়গা থেকে, এখান থেকে শুরু করবে নাকি এই লাইন থেকে শুরু করবে, যেই লাইনে স্টপ হয়েছে ওই লাইন থেকে রিজিউম করবে, উপরে কিন্তু যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এখানে সে যখন আপডেট ইন করবে তার কাছে ইনের ভ্যালু কত, বলেন তো ইনের ভ্যালু কত, 8, তার কাছেও 8। মানে সে ধরে রাখছে যে আমি তো আগের বার ইনসার্ট করছিলাম, আমি মানে অপারেটিং সিস্টেম যে তাকে সুইচ করছে এটা তো তার বোঝার কিছু নেই। তাহলে সে দেখতেছে যে আমার ভ্যালু এখানে কত ইন আছে, তাহলে আপডেট ইন যদি আমি রান করি এটার ভ্যালু আপডেট হয়ে কত হওয়ার কথা, 8 হওয়ার কথা, বাট এটার ভ্যালু কিন্তু অলরেডি কি আছে, 8 আছে। তাহলে P1 চিন্তা করলো যে আমার ডাটা রাখা শেষ, ইন আপডেট করা শেষ, হ্যাপিলি লিভ করলো। P2 দেখলো আমার ডাটা রাখা শেষ, ইন আপডেট করেছি, হ্যাপিলি লিভ করলো। তাহলে দেখেন তো দুইটা প্রসেসই আসলে একই ইন্ডেক্সে ডাটা রেখে ফেলছে না, একই ইন্ডেক্সে। P1 এর ডাটা তো আগে প্রথমবার ছিল, এই যে P1 ইনের ভ্যালু দেওয়ার পরে এই যে কিউ ইনেতে ডাটা রেখে দিয়েছিল না, তাহলে প্রথমবার কার ডাটা ছিল এই জায়গায়, বলেন প্রথমবার P1 এর ডাটা ছিল। কিন্তু P1 ডাটা রাখার পরে এই যে বক্স দেওয়া, এই বক্সের লাইনটা এক্সিকিউট করতে পারবে, P1 তার ডাটা রেখে ফেলছে, কিন্তু ইন্ডেক্সটা আপডেট করতে পারে।
তাহলে কি হচ্ছে P2 যখন রান করছে P2 সেম ইন্ডেক্স পাইছে P2 এসে এই যে Q ইকুয়াল টু ডাটা P2 কি করেছে বলেন তো এই P1 এর এই ঘরটাকে খালি মনে করে এখানে তার নিজের ডাটা রেখে দিয়েছে তাহলে আসলে কি হয়ে গেছে P1 এর ডাটাটা লস হয়ে গেছে ঠিক না তাহলে একই ইন্ডেক্সে দুইজন ডাটা রাইট করার কারণে একজনের ডাটা স্টোর হয়েছে আরেকজনের ডাটা লস হয়ে গেছে তাহলে আমি কি বলতে পারি যে এই ঘরটার জন্য এই যে এই ঘরে ডাটা রাখার জন্য এই দুটো প্রসেসের মধ্যে একটা রেস হয়েছে এই রেসের উইনার কি হয়েছে P2 মানে যে অ্যাপ্লিকেশনটা লাস্টে রান করছে তার ডাটা থেকে গেছে ঠিক না তাহলে এই যে সিচুয়েশনটা এই সিচুয়েশনটা আমরা বলছি এটা ডিজায়ারেবল কোনো সিচুয়েশন না কারণ যখনই আপনি কোনো একটা ডাটা শেয়ার্ড ডাটা ইউজ করতে যাবেন দুইটা প্রসেসকে যদি আপনি একসাথে রাইট করতে দেন তাহলে কি হবে এই ঘরটার জন্য আসলে ফাইনাল উইনার কে হবে এটা আর বলা যাবে না ঠিক আছে তাহলে এই যে সিচুয়েশনটাকে আমরা কি বলছি রেস কন্ডিশন তাহলে এটা করলে কি প্রবলেম অ্যাপ্লিকেশনের ডাটা কি হচ্ছে লস হচ্ছে P1 এর ডাটা লস হয়ে গেল আবার এমন হতে পারতো যে P2 যদি আগে রান করে তাহলে P2 ডাটা লস হয়ে গেল তাহলে অপারেটিং সিস্টেমের কাছে আমি রিকোয়েস্ট পাঠালাম ডাটা প্রিন্ট করার জন্য আমার ডাটা প্রিন্ট হলো না হয়ে গেল P2 ডাটা ঠিক আছে আমি কপি করলাম একটা পেস্ট করার সময় আরেকটা ডাটা পেস্ট হলো তাহলে এই যে ঘটনা এটা কি আমরা অ্যাকসেপ্টেবল কিনা মানে আমি কি চাইবো আমার ডাটা যেন লস না হয় আমি শেয়ার করতেছি মানে কি আমি তোমাকে ডাটা এফিশিয়েন্টলি দিচ্ছি এবং তাকে কি করতে হবে সেটা প্রিজার্ভ করতে হবে ঠিক না আচ্ছা এই যে সিচুয়েশনটা এই সিচুয়েশনটাকে কিভাবে আটকানো যেতে বলেন তো যাতে রেস না হয় রেসটা আটকে দিতে চাচ্ছে কি করা যায় একটা আসার পর একটা ফিস করে দেবো মানে রেসটা কিভাবে আটকানো যায় যখন P1 প্রথমে চান্স পেয়েছিল না তাহলে P1 যখন এখানে কোনো ডাটা রাখতেছে তাহলে তার স্টেপগুলো কি কি সে ডাটা রাখবে এই যে ফার্স্ট ইনের ভ্যালু নেবে ডাটা রাখবে ইন বাড়াবে আপডেট করবে এই চারটা পার্ট যে করবে সে এই চারটা পার্ট করে সে যখন বাইরে আসবে তখনই কেবলমাত্র অন্য একটা প্রসেসকে আমরা কি করতে দিব এই কিউটা অ্যাক্সেস করতে দিব তার মানে শোনার কথা এই কিউতে যখন কেউ রাইট করতেছে আমাকে প্রথমে আগে এই কিউটাকে লক করে ফেলতে হবে যাতে আর কেউ কি করতে না পারে ঢুকতে না পারে তাহলে আমি যখন কাজ শেষ করে চলে যাব তখন আমি কি করবো কিউটাকে আনলক করে দেব আমি আনলক করলে দেন আরেকটা প্রসেস কি করতে পারবে সেখানে রাইট করতে পারবে ঠিক আছে যে একটা অ্যাপ্লিকেশন যখন এই শেয়ার রিসোর্সটা ইউজ করবে তখন অন্য কোনো অ্যাপ্লিকেশনকে এখানে আমরা ঢুকতে দিব না আচ্ছা এখন একটা ইস্যু যেমন ধরেন P1 প্রথমে এখানে রাখার চেষ্টা করছে ওকে তাহলে P1 এই যে এখানে ঢুকলো তাহলে ঢোকার আগে আমরা কি করে দেবো সিস্টেমটাকে কি করে দিব লক করে দিব তারপরে আমি ইনের ভ্যালু নিলাম 7 পেলাম ইনের ভ্যালুতে ডাটা রাখলাম তাহলে এখানে P1 এর ডাটা থাকলো তারপরে আমি ইনের ভ্যালু 1 বাড়ালাম কত হলো 8 হলো এই লাইনটা এক্সিকিউট করতে পারিনি এখন যদি আমি সুইচ করে ফেলি সুইচ করে যদি আমি P2 কে সুযোগ দিই বলেন তো P2 এখানে ঢুকতে পারবে কিনা P2 আর এটা লক করে দিলে তো আর 7 নাম্বারটা অ্যাক্সেস হবে মানে P2 ঢুকতে পারবে কিনা কারণ আমি তো এই রিসোর্সটাকে তো ফার্স্টে লক করে ফেলছি তাহলে লকটা কার কাছে আছে P1 এর কাছে P1 যখন কাজ শেষ করে যাবে তখন এখানে সে আনলক করবে এখানে তাহলে P1 যতক্ষণ আনলক না করবে ততক্ষণ কিন্তু P2 আর ঢুকতে পারবে না তার মানে P2 কে তখন এখানে বসে থাকতে হবে এখন P2 কখন সুযোগ পাবে P1 যখন আবার কাজ শেষ করে আনলক করবে তখনই কেবলমাত্র P2 সুযোগ পাবে এখন P2 যদি এতে করে এমন কিছু হতে পারে লেট হতে পারে না যে P1 অনেকক্ষণ পরে চান্স পেল তারপরে আনলক করলো তাহলে P1 যদি লেটে আবার চান্স পায় এবং আনলক করতে দেরি হয় এই দেরিটা কিন্তু এই P2 কে ওয়েট করতে হবে কারণ আমরা দেরি অ্যালাউ করবো কিন্তু একসাথে রেস অ্যালাউ করবো বুঝতে পারছেন কি বলছি আমরা লেট অ্যালাউ করতে পারি কিন্তু আমরা রেস অ্যালাউ করবো রেস অ্যালাউ করলে আমাদের ডাটা লস হবে ওই যে আমরা বাস টিকেটের একটা এক্সাম্পল দিয়েছিলাম না যে আপনি একটা সিটের জন্য টিকিট কাটতেছেন একজন দুইজন একসাথে যদি টিকিট পার্চেস শুরু করে দুইজনের নামে টিকিট ইস্যু হয়ে গেল তাহলে কি হবে
তাহলে তো মারামারি হয়ে যাবে। ট্রেন সিস্টেমে না, কিন্তু মানে একসাথে এক না, ইস্যু হয় না দুজনের নামে। ইস্যু একজনের নামেই হবে। মানে আপনি লক করবেন, আপনি যে সিটটা ক্লিক করবেন ওটা আপনার নামে লক হয়ে যাবে। এখন আপনি যদি পেমেন্ট কমপ্লিট করে ওকে করেন তাহলে ফাইন, আর যদি ওকে না করে ছেড়ে দেন, ক্যান্সেল করে দেন, তাহলে আবার আরেকজন দিতে হবে। মানে চাপ দিলে ওটা লক হয়ে যায়। চার দিনে লক হয়ে যাবে। আচ্ছা, এরকম মাঝে মাঝে কয়েকটা ইস্যু দেখছি, মানে একটি টিকেট দুইজনে যাচ্ছে, একটু সিট একটু ট্রেন একই ট্রেনে এরকম হয়েছে কবে? রিসেন্টলি? হ্যাঁ? আরে না, ভিডিও আছে। না না আছে হতে পারে, মানে দুই একটা রেয়ার কেসে এরকম হতে পারে। টেস্ট কেসে হয়তো ঠিক আছে, এরকম হতে পারে, বাট এটা হওয়ার কথা না, কারণ একটা টিকিট পারচেজ করার শুরু করার সাথে সাথে তার নামে টিকিটটা ইস্যু হয়ে যায়, মানে লক হয়ে যায়। ঠিক আছে, ওই যে আপনাদের বলেছিলাম না যে গত দিন যে অনেক সময় লক হয়, কিন্তু আনসার্টেন টাইম কিন্তু লক করে রাখা যাবে না। যে আপনি যদি লক করে বসে রয়েছেন, পারচেজও করতেছেন না, আবার টিকিট ছাড়তেছেন না, চারটা টিকিট আটকে রেখে বসে রয়েছেন, তো দেখা যাবে যে 5 মিনিট পরে অটোমেটিক আবার কি হয়ে যাবে, আপনার হাত থেকে টিকিটগুলো চলে যাবে, তখন আবার আরেকজন লক করবে। তো আইডিয়া হচ্ছে এটাকে লক করতে হবে। তাহলে অনলাইন এই যে- মার্কেটের মতো অ্যাড টু কার্ট। হ্যাঁ, অ্যাড টু কার্ড দিলেও কিন্তু আসলে অন্য দেখতে পায়। আপনি প্রসেসিং শুরু করলেন, মানে কার্ড থেকে গায়েব হয়ে গেছে। মানে যখন আপনি অ্যাড টু কার্ড দিবেন, আপনি অ্যাড টু কার্ড দিলেন, আপনার কার্ডে অ্যাড হইল, আমি অ্যাড টু কার্ড দিলাম, আমার কার্ডে অ্যাড হইল, কিন্তু প্রোডাক্ট ছিল একটা। তখন কি হবে, আমি যখনই চেক আউট করতে যাব, তখন যখনই আমি ওকে করতে যাব, যদি এর মধ্যে কেউ পেমেন্ট করে ফেলে ওইটা, তাহলে আপনাকে দেখাবে যে সরি দিস প্রোডাক্ট ইজ নো লঙ্গার অ্যাভেলেবল। তখন আপনাকে কি করতে হবে, ওই কার্ড থেকে আবার এটা মাইনাস করতে হবে। কথা হচ্ছে, মানে একই প্রোডাক্ট দুজনের কাছে বিক্রি করা যাবে না। কিন্তু আপনি যদি কার্ডে আবার অ্যাড করতে না দেন, তাহলে তো বিপদ। একজন কার্ডে অ্যাড করে আজীবন বসে দিল, এটা আগে করতে তাই না? যে একজন কার্ডে অ্যাড করে 4-5টা প্রোডাক্ট অ্যাড করলো, করে আজীবন বসে দিচ্ছে, আর সে কিনো না, আবার 2 দিন পর লগ ইন করে আছে, দেখতে পাচ্ছি কার্ডে আছে, কিন্তু আর কেউ কিনতে পারতেছে না প্রোডাক্ট। এটা করতে পারবে, সেই জন্য এখন কি হবে, আপনি কার্ডে অ্যাড করে বসে থাকেন 5 দিন, কোনো সমস্যা নেই। আরেকজন কার্ডে অ্যাড করে পারচেস করে চলে গেছে, এবার আপনি যখন 5 দিন পরে সাবমিট করতে যাবেন, মানে পারচেস, তখন বলবে যে এই প্রোডাক্টটা নাই, তো এখন নতুন করে প্রোডাক্ট অ্যাড করতে হবে। ঠিক আছে, মানে সোজা কথা, লেট হোক সমস্যা নেই, কিন্তু রেস অ্যালাউ করে না। এটার জন্য অপারেটিং সিস্টেম এইরকম একটা ডাটা স্ট্রাকচার ইউজ করে। যদি সামনে হয়, এই উপরে লেখা আছে কি, সেমাফোর করা, ও ফ্রিজ করা। তাহলে অপারেটিং সিস্টেম নিজের একটা ডাটা স্ট্রাকচার ইউজ করে, এটার নাম হচ্ছে সেমাফোর। এই সেমাফোর দিয়ে আমরা কি করতে পারি, এই যে লকিং এর কাজটা করতে পারি, লক আর লকের কাজটা করতে পারি। তো ধরেন এরকম একটা আইডিয়া যে এই সেমাফোরটা ইমপ্লিমেন্ট করবে হচ্ছে প্রিন্টার স্কুলার। ঠিক আছে, প্রিন্টার স্কুলার এই সেমাফোরটা ইমপ্লিমেন্ট করবে। কিভাবে করবে দেখেন, যেমন ধরেন আইডিয়াটা হচ্ছে এরকম যে আমাদের এই যে আমরা প্রিন্টের কমান্ডটা বলেছিলাম, get in q in equal to in plus q in equal to data, আপডেটিং আপডেট ইন্টার লাগবে না। আচ্ছা আচ্ছা, গেট ইনও আসলে এখন লাগবে না। আচ্ছা, এখন দেখেন আমাদের আইডিয়াটা খুব সিম্পল। এই যে প্রোগ্রামের পার্টটুকু আমরা লিখছি না, এই প্রোগ্রামটা এখন এই পার্টটুকু কিন্তু এখন আর ওই P1 P2 এর মধ্যে নাই। এই পার্টটুকু এখন কোথায় চলে আসছে, এই পার্টটুকু চলে আসছে এই যে স্কুলারের, এই যে প্রিন্টার স্কুলারের কোডের মধ্যে। তাহলে এইটা হচ্ছে প্রিন্টার স্কুলারের কোড। তাহলে এই কোডের এটা চলে একটা ফাংশন কল, এটা হচ্ছে একটা ফাংশন। ফাংশনটার নাম দিলাম ধরেন F1। ওকে, ফাংশনটার নাম কি দিলাম, F1। এই ফাংশনটা আর কিছুই না, সিম্পলি একটা প্যারামিটার রিসিভ করবে ডাটা, এই ধরেন শেষ, এখান থেকে শুরু, এইখানে শেষ। এখন দেখেন এই F1 যে ফাংশনটা, এই F1 ফাংশনটার কাজ কি, তাহলে দেখি কি মনে হচ্ছে, যে কেউ একজন আমাকে ডাটা দিয়ে কল করবে নাকি, আমি ওই ডাটাটা আমার এই ইন ঘরে রেখে দিব নাকি, আমার ইন ঘরে রেখে ইনকে এক বানাই দিব, তারপর আনলক করে দিয়ে চলে যাবো, এই তো। তাহলে এই ইন তো আমার নিজের লোকালি আছে, এটা তার আপডেট করার কিছু নেই, এখানে +1 করা মানে আপডেট হয়ে যাবে অটো।
কিন্তু আমি আমার সফটওয়্যারের মধ্যে আছি। Yes. আচ্ছা, এখন দেখেন যদি P1 কাজ করতে চায়, অ্যাক্টিভিটি করতে চায়, P1 আমার এই ফাংশনটা কল করবে, F1 তার নিজের ডাটা দিয়ে দেবে। P2 যদি কল করতে চায়, P2 কিভাবে কল করবে? F1 ফাংশন কল করে তার ডাটা দিয়ে দিবে। তাহলে এটা হচ্ছে ফাংশনটাকে কল করব, আর প্যারামিটার কি দিয়ে দিব? ওই যে আমি কি প্রিন্ট করতে চাই বা কোন প্রিন্টারে প্রিন্ট করতে চাই, তার মানে প্যারামিটার দিয়ে দিব। এখন আমাকে বলো তো, P1 যদি সবার আগে কল করে, তাহলে P1 এই ফাংশন কল করবে। প্রথমে কি লেখা আছে? লগ। তার মানে P1 যখনই এই ফাংশনটা কল করবে, এখানে লগ দেখা মাত্র কি হবে? এই ফাংশনটা কিন্তু ব্লক হয়ে গেল। এখন ধরুন P1 এখানে ঢুকছে, এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে, তাহলে কিউএ ডাটা রাখা হয়ে গেছে। এখন যদি আচমকা P1 কে সুইচ করে আমি P2 কে চান্স দিই, দেখেন তো এই ফাংশন থেকে কি P1 বের হয়েছে কিনা? না। তাহলে আনলক কি রান হয়েছে? না। হয়নি। তার মানে এই ফাংশন এখন লক। Block হচ্ছে। তো যখনই এবার P2 যখন এই যে P2 যখন কল করবে, তখন P2 এই ফাংশনটা কল করলো, ফাংশনের ভিতরে ঢুকলাম, লক করার চেষ্টা করলাম, বলতো লক করতে পারবো কিনা? না, পারবো না। কেন? Unlock কারণ অলরেডি P1 লক করা। তাহলে কি করবে? P2 কিন্তু আর এই ভিতরে ঢুকতে পারবে না। তাহলে P2 বলেন, P3 বলেন, P4 বলেন, সবাই যদি এই ফাংশন কল করে, সবাই এখানে এসে আটকে যাবে, কেউ ওর ভিতরে ঢুকতে পারবে না। তাহলে ঢুকবে কিভাবে? যখন P1 আবার চান্স পাবে, কখনো যখন P1 তো মাঝখানে বসে গেছে, P1 এর কাজ শেষ করে যখনই বেরিয়ে চলে যেতে যাবে P1, আনলক কমান্ডটা এক্সিকিউট হবে, দিয়ে বেরিয়ে চলে যাবে P1, তখন কি হবে? P2, P3, P4 এর মধ্যে যে কোনো একজন আবার কি করতে পারবে? ঢুকতে পারবে নাকি? তার মানে সোজা কথা, এখন এই লক আনলকের মেকানিজমটা আর অ্যাপ্লিকেশনকে করতে হবে না। কাকে? আগে আমরা কি করতেছিলাম? অ্যাপ্লিকেশন ডাটা রাখতেছিল নিজ দায়িত্বে। এখন আমরা কি করছি? OS যে তুমি তোমার ডাটাটা শুধু আমার কাছে হ্যান্ড ওভার করো। আমার কিউতে আমি কিভাবে রাখবো তোমার জানার কোনো দরকার নেই। আমার ইনের ভ্যালু তোমার জানার দরকার নেই, আমার কিউতে তোমার রাখারও দরকার নেই, ইনের ভ্যালু আপডেটও করার দরকার নেই। তুমি তোমার ডাটা দিয়ে চলে যাও, ওই ডাটা আমি আমার কিউতে কিভাবে রাখবো সেটা আমার বিষয়। এখন প্যারালালি অনেকেই ট্রাই করতে পারে এই কিউতে ডাটা রাখার জন্য। তো সেই জন্য আমরা কি করতে হবে? প্রথমে লক করতে হবে, ইনসার্শন শেষ করে আবার কি করে দিতে হবে? আনলক করে দিতে হবে। কথা বুঝতে পারছি? এখন আমাকে যেটা ইনশিওর করতে হবে যে একটা অ্যাপ্লিকেশনে যখন কল করবে এখানে যেন লক হয়, তাহলে আর কেউ যেন ভুলবশত এখানে ভিতরে ঢুকতে না পারে। এই লকটাকে আবার কি করতে হবে? পারফেক্টলি এক্সক্লুসিভলি লক করতে হবে। এই লক করার জন্য হচ্ছে আমাদের এই যে সিমাফোর ভ্যালু। ঠিক আছে? এরা কোনো একটা কিউ বানাবো, যেগুলো পরে এডিট করে যেগুলো কিউতে রাখবো, কিউতে রেখে দেন, সেগুলো মেনটেন করবো। কোনটা? মানে লাইক P2 না, অ্যাপ্লিকেশন যখন আপনার এই ফাংশন যখন কল করবে, প্রথম অ্যাপ্লিকেশনটা, সে তো ঢুকতে পারবে, হ্যাঁ, বাকিরা কি পারবে? বাকিরা পারবে না, কিন্তু বাকিদেরকে তো রেকর্ড রাখতে হবে। ওইটা আমরা দেখবো, সিমাফোরের মধ্যে কভার হয়ে যাবে সেটা। ঠিক আছে? তাহলে আসলে সিমাফোর ভ্যারিয়েবলটা কিভাবে কাজ করে আমরা এটা একটু দেখে নিই। এইটা হচ্ছে এইরকম আমরা লিখবো, সিমাফোর, ধরেন আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম x, ইন্টিজারের মতো আমরা ডিক্লেয়ার করলাম, এটা একটা ইন্টিজার ভ্যারিয়েবলের মতো। ঠিক আছে? এই x এর ভ্যালু আমি ইনিশিয়ালাইজ করতে পারবো এরকম 1 বা কিছু একটা ভ্যালু দিয়ে, 0 1। ঠিক আছে? 0 1 2। তার মানে সিমাফোরের ভ্যালু 0 থেকে এনি পজিটিভ ইন্টিজার পর্যন্ত হতে পারবে, কিন্তু সিমাফোরের ভ্যালু কখনোই নেগেটিভ হবে না। বুঝতে পারছি? সিমাফোরের ভ্যালু কি হতে পারবে না, কখনোই নেগেটিভ হতে পারবে না। তাহলে কি হতে পারবে? 0 থেকে যে কোনো পজিটিভ না। তাহলে আমরা এখানে সিমাফোর কি ইনিশিয়ালাইজ করলাম কত দিয়ে? 1 দিয়ে। ফাইন। আচ্ছা ফাইন। এখন আমরা কি করব দেখেন, এই সিমাফোরের উপরে দুইটা মাত্র ফাংশন অ্যাপ্লাই করা যায়, আপ এক্স অথবা ডাউন এক্স। এই দুইটা ছাড়া অন্য কিছু করা যায় না। আপ এক্স মানে হচ্ছে আপনার এক্স এর ভ্যালু 1 বাড়বে, ডাউন এক্স মানে কি হবে? এক্স এর ভ্যালু 1 কমবে। তার মানে সিমাফোর একটা ইন্টিজার ভ্যারিয়েবলের মতোই, এটার ভ্যালু হতে পারবে 0 থেকে এনি পজিটিভ নাম্বার, কিন্তু এটার উপরে মাত্র দুইটা ফাংশন অ্যাপ্লাই করা যায়, আপ আর ডাউন। x = x + 1 কিন্তু লেখা যাবে না, আপ ফাংশন কল করতে হবে, ডাউন কল করতে হবে। ঠিক আছে? এই ছাড়া কিন্তু কল করা যাবে না। এখন আসেন, এই যদি আমাদের আইডিয়া হয়, আমরা এখানে কি করব দেখেন, লক করার জন্য। হ্যাঁ, চলে আসুন। তাহলে তো স্যার এটা এক করে কাজ করবে সিমাফোর। ওটা
সিঙ্গাপুর হয় একবার এক ঘর উপরে উঠবে না তো এক ঘর নামবে, এই ভ্যারিয়েবলটা চলবে। আচ্ছা এখন দেখেন বসে দেন। এখন আমরা এই লক করার জন্য কি করব দেখেন, এখানে আমি একটা সিমাফোর ডিক্লেয়ার করি, সিমাফোর মিউটেক্স ইনিশিয়ালাইজ করলাম কত দিয়ে, 1 দিয়ে। ওকে, এই জায়গায় আমি লিখব, এই লকে এই জায়গায় আমি লিখব হচ্ছে ডাউন এক্স, আর আনলকে লিখব আপ এক্স। একটা সেমাফোর ডিক্লেয়ার করলাম, নাম দিলাম কি, ও আচ্ছা এখানে এক্স হবে না, তাহলে কি লিখতে হবে, এটা ডাউন মিউটেক্স, আর এখানে কি লিখতে হবে, আপ মিউটেক্স। ঠিক আছে, তাহলে আমাদের সিমাফোর ডিক্লেয়ার করলাম একটা ইনিশিয়ালাইজেশন কত দিয়ে, 1 দিয়ে। এখন দেখেন কি হবে, এই প্রোগ্রামটা কিন্তু লিখতেছে কে, প্রিন্টার স্কুলার, এটা কিন্তু অ্যাপ্লিকেশনের প্রোগ্রাম না। আচ্ছা এখন দেখেন কি হবে, x এর ভ্যালু এখানে মিউটেক্স এর ভ্যালু হচ্ছে 1, p1 ফাংশনটা কল করছে, যে p1 ফাংশন কল করছে p1। তো প্রথমেই কি লেখা, ডাউন মিউটেক্স, মিউটেক্স এর এখন ভ্যালু কত, 1। এটাকে ডাউন করতে পারলে কত হবে, 0। তাহলে 0 কি অ্যালাউ, সেমাফোর ভ্যালু অ্যালাউ, 0 টু পজিটিভ এর। আচ্ছা তাহলে আমরা একটু লিখে রাখি, মিউটেক্স এর ভ্যালু এখন কত হয়ে গেছে, ডাউন করার পরে এটা হয়ে গেছে 0। আচ্ছা দিয়ে এই যে p1 এখানে ঢুকে গেছে, লেখা রাখুন p1 এখানে ঢুকে গেছে। এখন p1 এখানে কাজ শুরু করতেছে, তার ডাটা রাখার মানে p1 এর ডাটা রাখার জন্য কাজ শুরু করতেছে। এখন ধরেন p1 এর টাইম কোয়ান্টাম শেষ, তাহলে p1 কি ফাংশনটা কমপ্লিট করতে পারছে, তাহলে p1 কমপ্লিট করতে না পেরে অপারেটিং সিস্টেম এখন p2 ফাংশন কি সুযোগ দিচ্ছে। ওকে, এখন p2 ফাংশন এটাকে কল করে বসছে, এই যে f1 কে। এখন মিউটেক্স এর ভ্যালু কত, 0। তাহলে এই p2 এর জন্য যদি এই ফাংশন কল করতে হয়, এই লাইনটা এক্সিকিউট করে তো নামতে হবে নিচে দিকে, ডাউন মিউটেক্স, মিউটেক্স এর ভ্যালু 0 হবে না, 1 থাকতে হবে। এটাকে যদি মাইনাস অ্যালাউ করি, মানে যদি এটাকে ডাউন করতে দেই, তাহলে এটা হয়ে যাবে কত, -1। কিন্তু সিমাফোরের ভ্যালু তো -1 অ্যালাউড না। তাহলে এই p2 প্রসেসটা সিমাফোরকে ডাউন করে নেগেটিভ করার চেষ্টা করতেছে, কিন্তু সিমাফোরকে তো নেগেটিভ করা যাবে না। তো যেই ফাংশন এটাকে নেগেটিভ করার চেষ্টা করবে, ওএস তাকে ধরে নিয়ে এখান থেকে আরেকটা এরকম কিউ আছে, এরকম একটা কিউ আছে, ঠিক আছে, এটাকে আমরা বলছি সেমাফোর কিউ, সেমাফোর কিউ। এই কিউটা কিন্তু মেইনটেইন করছে ওএস নিজে। p2 কিন্তু ছিল নরমালি রেডি কিউতে, যেই মুহূর্তে সে সিমাফোরকে ডাউন করার চেষ্টা করলো, ফেল করলো, তাকে ধরে নিয়ে কোথায় এনে বসা রাখবো বলুন তো, এই সেমাফোর কিউতে এনে বসা রাখবো। এই সেমাফোর কিউতে যখন সে আসবে, তখন সে চলে যাবে স্লিপ মোডে, তাকে স্লিপ মোডে পাঠিয়ে দেওয়া হবে। তার মানে যেই প্রসেস এই কিউতে ঢুকবে, তাকে সোজা কি করা হবে, স্লিপ মোডে পাঠিয়ে দেওয়া হবে। তাহলে বলেন তো, প্রসেস p2 এখানে ফাংশন কল করেছে, মিউটেক্স ডাউনের চেষ্টা করলো, ফেইল্ড, তাকে এই কিউতে এনে বসা রাখলো। কোন ভ্যারিয়েবলকে ডাউন করতে গিয়ে ফেল করছে বলেন তো, কোন ভ্যারিয়েবলটাকে ডাউন করতে গিয়ে ফেল করছে, মিউটেক্সকে। এটা ওর পাশে লিখে রাখবে যে মিউটেক্স ডাউন করতে গিয়ে সে -1 করার চেষ্টা করছে, তাকে এনে এখানে বসা রাখছে। এখন বলেন তো p3 যদি ট্রাই করে, p3 এই ফাংশনটা যদি কল করে কি হবে, p3 সেম ওয়ে জাস্ট ইউ নিচেরটা চলে যাবে, p3 ও আচ্ছা আরেকটা মিউটেক্স কিন্তু ডাউন হবে না, মিউটেক্স তো 0 রয়ে গেছে। তাহলে p3 ও মিউটেক্সকে ডাউন করার চেষ্টা করলো, মিউটেক্সের ভ্যালু তো 0, ডাউন যদি অ্যালাউ করি কত হবে, -1, তাহলে -1 করা যাবে না, তাহলে ডাউন ফেল, ডাউন ফেল সাথে সাথে p3 কোন জায়গায় আসবে, এই যে মিউটেক্সের জন্য এখানে এসে বসবে। তার মানে যারা ফেল করবে তারা এই কিউতে এসে ডিটেনশন সেন্টার, ঠিক আছে, মানে এখানে এসে বসে আছে, কারণ তারা প্রত্যেকে কি করছে, সেমাফোরকে মাইনাস করার চেষ্টা করছে, মাইনাস তাহলে না। এখন প্রশ্ন হচ্ছে, এরা যখন এই কিউতে ঢুকবে, তারা কিন্তু আর শিডিউলিং হবে না। কেন, তারা কি মোডে আছে, তারা যারা স্লিপ মোডে থাকে তারা কিন্তু আর কি হয় না, কোনো শিডিউলিং ডিসিশন আসবে না। তাহলে এই প্রসেসগুলোকে আর ওএস শিডিউলই করবে না, p2 আর p3 কে আর করবেই না শিডিউল, যতক্ষণ এরা এই কিউ থেকে না বের হবে। কারণ শিডিউলিং তো করে রেডি কিউ থেকে, এরা তো এই কিউতে এসে বসে আছে, এই কিউ থেকে তো শিডিউলিং হয় না, ঠিক আছে।
এখন এদের অপরাধ কি? এরা এখানে আসলো কেন? মিউটেক্সকে ডাউনের চেষ্টা করছে, আচ্ছা ডাউন করতে পারেনি। আচ্ছা এখন দেখেন P1 তো এই জায়গায় এসে সুইচ হয়ে গেছিল, P1 নিশ্চয়ই আবার এখন সুযোগ পাবে। সুযোগ পেয়ে P1 কে কোন জায়গা থেকে রিজিউম করবে? এখান থেকে। তাহলে এই লাইনটা এক্সিকিউট হলো, এই লাইনটা এক্সিকিউট হলো, ইনের ভ্যালু 7 থেকে ওই যে 8 হয়ে গেল। এই যে যখন লাস্ট লাইনে আসলাম আপ মিউটেক্স, তাহলে এটা কত হয়ে যাবে? 0 থেকে এই 0 থেকে কত হয়ে যাবে? 1 হয়ে গেল। 1 করে দিয়ে আমি বের হয়ে চলে গেলাম। এখন দেখেন তো মিউটেক্সের ভ্যালু কত হয়েছে? 0 থেকে 1। এখন কি এটাকে ডাউন করা সম্ভব? কয়বার? একবার। তাহলে এই ভ্যারিয়েবলটাকে ডাউন করতে গিয়ে দুইজন ডিটেনশন সেন্টারে দেখা যাচ্ছে, P2 আর P3। তাহলে ওএস কি করবে? এই দুজনের মধ্যে থেকে দুইজনকে কি ওয়েক আপ করবে, নাকি যে কোনো একজনকে করবে? কাকে করবে? শিডিউলিং অ্যালগরিদম অনুসারে। যদি প্রায়োরিটি শিডিউলিং হয় তাহলে যার প্রায়োরিটি বেশি তাকে করবে, যদি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হয় তাহলে যে আগে আসছে তাকে করবে, নাকি? তার মানে শিডিউলিং অ্যালগরিদম অনুসারে এই দুজনের মধ্যে যে কোনো একজনকে সে ওয়েক আপ করবে। তো ধরে নিচ্ছি প্রায়োরিটি শিডিউলিং P3 কে ওয়েক আপ করে দিলে, এই যে মুছে দিলাম P3 কে ওয়েক আপ করে দিছে। তাহলে P3 কোন জায়গায় আটকে গেছিল বলুন তো? এই যে এখানে আটকে গেছিল। তাহলে এখন P3 কি এই লাইনটা এক্সিকিউট করতে পারবে কি পারবে না? পারবে। তাহলে মিউটেক্স আবার কত হবে? আবার 0 হবে। তাহলে এইবার এখন এখানে ঢুকে গেল কে? P3। এখন যদি P4 ট্রাই করে, P4 ট্রাই করলে P4 চলে আসবে এই যে এই জায়গায়। তার মানে এখন P2 ছাড়া, মানে P2 না P3 ছাড়া আর যারাই চেষ্টা করবে সবাই কি আসবে? এই কিউতে এসে হাজির হবে। তাহলে বলেন তো এই যে এই ফাংশনটা, এই ফাংশন F1, এই ফাংশনের মধ্যে কি এট এ টাইম দুইটা প্রসেস ঢুকতে পারতেছে? একটা করে ঢুকতেছে, একজন। তাহলে একজন করে ঢুকলে তো রিস্কের কোনো সম্ভাবনা নেই। আমি ঢুকবো, যদি টিকিট পারচেস করি ফাইন, আর টিকিট পারচেস না করে ক্যান্সেল দিলে আনলক করে দিয়ে বাইরে চলে যাবো, আরেকজন ট্রাই করবে। বুঝতে পারছি কিনা? তাহলে এই সিমাফোর ফাংশনটাতে এট এ টাইম একজন বেশি কিন্তু করতে পারছে না, ঢোকার কোনো সুযোগ নেই। তাহলে এই যে সিচুয়েশনটা একজনের বেশি ঢুকতে পারলো না, এটাকে আমরা বলেছি মিউচুয়াল এক্সক্লুশন। কি বলি আমরা? মিউচুয়াল এক্সক্লুশন। এই মিউচুয়াল এক্সক্লুশন মানে হচ্ছে কোনো একটা শেয়ার রিসোর্সকে এট এ টাইম একজনের বেশি প্রসেস কি করতে দেওয়া যাবে না, অ্যাক্সেস করতে দেওয়া যাবে না। এটাকে আমরা বলছি কি? মিউচুয়াল এক্সক্লুশন। এই জন্য আমরা ভ্যারিয়েবলের নামটা ইচ্ছা করে ওইভাবে দিয়েছিলাম মিউটেক্স, মিউচুয়াল এক্সক্লুশন। ওই জন্য আমি কি করছি? নামটা চেঞ্জ করে মিউটেক্স দিয়েছি। বুঝতে পারছেন? তার মানে আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি এই ভ্যারিয়েবল দিয়ে এনশিওর করতে যে একটা ফাংশনের মধ্যে এট এ টাইম একজনের বেশি ঢুকতে না হয়। বুঝতে পারছি কিনা? আচ্ছা আসতেছি। এই সেমাফোরের ভ্যালুটা দেখেন তো কত থেকে কতর মধ্যে মুভ করতেছে? 1 0 1 0 1 0। তারপরে এই ভ্যারিয়েবলের ভ্যালুটা সর্বোচ্চ কি 0 অথবা 1। তাহলে এইটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে বাইনারি সিমাফোর। যেই সিমাফোরের ভ্যালু 0 অথবা শুধু কি হতে পারে? 1 হতে পারে, তাকে আমরা কি বলবো? বাইনারি সিমাফোর। ঠিক আছে? আচ্ছা তাহলে বাইনারি সিমাফোর দিয়ে আমরা এনশিওর করবো এট এ টাইম যেন একটা বেশি প্রসেস কি করতে না পারে, সিস্টেমে ঢুকতে না পারে। আর এই যে ফাংশনটা যেটার মধ্যে আমরা মিউচুয়াল এক্সক্লুশন গ্যারান্টি দিচ্ছি, এই ফাংশনটাকে আমরা বলি হচ্ছে মার্কার কালি আসতেছে ক্রিটিক্যাল সেকশন। ক্রিটিক্যাল সেকশন তার মানে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে যে কোডের যেই পার্টে অন্য ফাংশন অ্যাক্সেস করে অন্য প্রসেস ডাটা অ্যাক্সেস করতে পারবে, সেই ব্লকটাকে আমরা কি বলি? ক্রিটিক্যাল সেকশন। যেমন এই যে ফাংশনটা, এই ফাংশনটা ছাড়াও আরো অনেক ফাংশন আছে না বলেন তো? প্রিন্টার স্কুলারে, এটা তো প্রিন্টার স্কুলারের কোড। এই ফাংশন ছাড়াও তো আরো অনেক ফাংশন আছে তার নিজে, ওইগুলোর মধ্যে কিন্তু অন্য কারো অ্যাক্সেস নাই। শুধু এই ফাংশনটা কি করতে পারে? P1 P2 P3 P4 সবাই অ্যাক্সেস করতে পারে। এই ফাংশনটাকে আমরা কি বলছি বলুন তো? ক্রিটিক্যাল সেকশন বা ক্রিটিক্যাল রিজিয়ন। মানে ক্রিটিক্যাল রিজিয়ন যেখানে দেখা যাবে সেটাকে অবশ্যই কি করতে হবে? এই সেমাফোর দিয়ে লক করতে হবে। তা না হলে কিন্তু দুইটা প্রসেস একসাথে ঢুকে কি করবে? ডাটা নষ্ট করে দিয়ে বাইরে চলে যাবে। ঠিক না? আমি যদি দুইটা প্রসেসকে ঢুকতে দিতাম এখানে, তাহলে কি হতো? ওই যে আবার কার ডাটা যে রেখে দিলাম তার কোনো ঠিক নাই। ইনের ভ্যালু বাড়ানোর আগে কি হতে পারে? একজনের ডাটা আরেকজনের ওভাররাইট দিতে পারে, যেটা আমরা গতদিন বলতেছিলাম। তাহলে আমাদেরকে এই সেমাফোর, বাইনারি সেমাফোর দিয়ে আমরা কি করতে পারবো? এই মিউচুয়াল এক্সক্লুশন এনশিওর করতে পারবো।
এখন আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, যেমন ধরেন ওই যে আপনারা এসএসসি এইচএসসি রেজাল্টের পরে কি হয় বলুন তো? রেজাল্ট দেখার জন্য সবাই বোর্ডের ওয়েবসাইটে একসাথে ঢুকে না, তাই তো? আচ্ছা, সবাই তো আসলে রিডই করে নাকি সিলেক্ট ফাংশনই তো অ্যাপ্লাই করে, কোনো রাইট তো আর করে না। তো সবাইকে তো রিড করতে দিলে কোনো অসুবিধা নেই, তাই না? রিড করতে গেলে কি আর লক করা দরকার আছে? কোনো ফাইল রিড করতে গেলে আপনিও করতে পারেন, আমিও করতে পারি। সো ডাটাবেস থেকে আমি আমার রেজাল্ট রিড করবো, আপনি আপনার রেজাল্ট রিড করবেন, ডাটাবেস লক করার তো কোনো প্রয়োজন নেই। কিন্তু প্রবলেম হচ্ছে কি, যে একসাথে যদি 5 লক্ষ ইউজার ডাটাবেসে ঢোকার চেষ্টা করে, যেই সার্ভারের মধ্যে ডাটাবেসটা হোস্ট করা, সেই সার্ভারের মধ্যে তো এতগুলো মানে কি বলে প্রসেসরও নাই, এতগুলা কোরও নাই যে আপনারা কী করবে একসাথে 5 লক্ষ ইউজারকে সার্ভিস দিতে, ঠিক কি না? তাহলে আমার যদি সার্ভারের মধ্যে 5টা কোর থাকে, কোর তো বুঝেন, মাইক্রোপ্রসেসরের মধ্যে কোর থাকে না, আমরা কোর আরও করবো, কারণ একটা মাইক্রোপ্রসেসরের মধ্যে 5টা কোর আছে, তো এটা সর্বোচ্চ কয়টা কাজ করতে পারবো প্যারালালি? 5টা। তাহলে 5টা ইউজারকে আমি কি করতে পারবো অ্যাট এ টাইম তার রেজাল্ট সাবমিট করতে পারবো, মানে প্রোভাইড করতে পারবো। আরও 5 জন যদি ট্রাই করে তাহলে তো ডাটাবেসে ঢুকতে দিয়ে লাভ নেই তো, কারণ ওদেরকে তো আমি কী করতে পারবো না, আসলে ঢুকতেই দিতে পারবো না, ঠিক কি না? কারণ আমার রিসোর্সই কি বলেন তো লিমিটেড। তাহলে আমার যদি রিসোর্স লিমিটেড হয়, আমি কিন্তু ঢুকতে দিতে পারতাম সবাইকে, কিন্তু রিসোর্স লিমিটেড হওয়ার কারণে আমি লিমিট করে দিলাম যে এই ফাংশনটার মধ্যে সর্বোচ্চ ঢুকতে পারবে 4 জন। এই ফাংশনটা সর্বোচ্চ ঢুকতে পারবে কয়জন এই ফাংশনে? 4 জন। ধরেন এই ফাংশনটা হচ্ছে ডাটাবেস রিড করার একটা ফাংশন, তাহলে আমি এইগুলো মুছে দিলাম, এই যেটা মুছে দিলাম, কোনো রাইট টাইপ কিছু নাই, এটা সিম্পলি ডাটাবেস রিড করার একটা ফাংশন। এখানে সিলেক্ট কোয়েরি আছে, সিলেক্ট স্টার ফ্রম কিছু একটা আছে, তাহলে এই ফাংশনে ঢুকতে দেওয়া যায় সবাইকে, কিন্তু আমরা ঢুকতে দিব সর্বোচ্চ কয়জন? 4 জনের বেশি হলে ঢুকতে দিব না, তাকে আবার ওয়েট করতে হবে। তাহলে এখন বলেন কি করবো? স্যার ওই যে মিউচুয়ালের ওইটা ওখানে একটা কন্ডিশন দিয়ে দেবো যে 4-এর মানে 3-এর বেশি হওয়া যাবে না। আমরা কোনো কন্ডিশন কিছুই দেওয়া লাগবে না, আমি জাস্ট এটার ভ্যালু 4 করে দিব, এটার ভ্যালু কত করে দিব? 4। তাহলে এখন দেখেন তো কি হয়, যদি প্রথমে P1 ট্রাই করে, তাহলে এটার নাম তাহলে আমরা মিউটেক্স থেকে চেঞ্জ করে এক্স করে দিই, কারণ মিউটেক্স বলতে তো আবার বাইনারি বোঝায়, তাই না? এক্স করে দিলাম, এই যে এক্স করে দিলাম। এখন আপনারা দেখে বলেন, এখন যদি প্রথমে যদি P1 ট্রাই করে, P1 বলেন P1 দিতে পারবে কি পারবে না? পারবে। তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে? 4 থেকে P লেখা রাখলাম P, তাহলে এখানে P1 ঢুকে গেল, ঠিক আছে? P1 ঢুকে গেছে, ফাইন। এখন যদি P1 এখান থেকে বের হওয়ার আগেই যদি P2 কে চান্স দেওয়া হয়, এই যে P2 কে বলেন তো P2 ঢুকতে পারবে কিনা? ডাউন x, তাহলে x কে ডাউন করে কত করবে? প্রথম তো 3 করছে প্রথম জন, সে কত করবে? 2 করবে, তাহলে যে P2 ঢুকে গেল। P3 পারবে কিনা দেখেন, P3 ডাউন করে দিবে 1 করবে, এই যে ঢুকে গেল। P4 ডাউন করে 0 ঢুকে গেল। এখন বলেন তো P5 পারবে কিনা? তাহলে P5 যদি ট্রাই করে, এটাকে -1 তো করা যাবে না, তাহলে P5 চলে আসবে কোন জায়গায়? ওই যে স্লিপ কিউতে। P6 স্লিপ কিউতে, তার মানে P5 P6 P7 যারা ট্রাই করবে সবাই এইখানে এসে বসে থাকবে, ঠিক আছে? তাহলে এই সিস্টেমে এখন আছে কয়জন? 4 জন। 4 জনের মধ্যে থেকে যদি এই 2 জন চলে যায় 2 আর 3, তাহলে যাওয়ার সময় কি করবে বলতো? এটাকে 2 বার আপ করে যাবে না? 3 একবার করবে, 2 একবার করবে, তাহলে এটা আপ হয়ে কত হয়ে যাবে? 1 2। এখন বলেন তো সিমাফোরের ভ্যালু 2, তাহলে এইখান থেকে কয়জনকে ওয়েক আপ করা যাবে? যে কোনো 2 জনকে, তার মানে আমি যে কোনো 2 জনকে, এই 2 জনকে ওয়েক আপ করতে পারি অথবা এই 2 জন, ডিপেন্ডিং অন অ্যালগরিদম। তাহলে এই 2টাকে যদি ওয়েক আপ করি, এই 2 জন এখন আবার কিন্তু কি করতে পারবে? ঢুকতে পারবে। তার মানে এই ফাংশনটাতে এট এ টাইম সর্বোচ্চ কতজন ঢুকতে পারছে? 4। তাহলে এইটাকে আর বাইনারি সিমাফোর হলো নাকি 0 থেকে n পর্যন্ত যাচ্ছে? n পর্যন্ত। সেই জন্য এই সিমাফোরটাকে আমরা বলবো হচ্ছে কাউন্টিং সিমাফোর। কাউন্টিং সিমাফোর মাথায় কালি ধরার টাইম নেই, মাথা আছে আমার কাছে আচ্ছা।
কাউন্টিং সিমাফোর। তাহলে যে সিমাফোরের ভ্যালু 0 থেকে যে কোনো পজিটিভ নাম্বার পর্যন্ত যেতে পারে। তাহলে এখানে সিম্পলি আমরা যত যে রান করতে চাই তত দিয়ে ইনিশিয়ালাইজ করব, ঠিক আছে? আচ্ছা, এখন বলার বিষয় হচ্ছে এই যে লক করা এবং আনলক করার ব্যাপারটা, আমরা কি কখনো ওই যে মাল্টি থ্রেডের কোনো প্রোগ্রাম লিখছি জাভাতে? জাভাতে লিখছেন? যে যেমন ধরেন 4টা থ্রেড আছে, একটা অ্যারে আছে। এই যেমন ধরেন আপনার প্রোগ্রামের মধ্যে এরকম একটা অ্যারে আছে, এরকম একটা অ্যারে আছে। এই অ্যারের মধ্যে T1, T2, T3 তিনটা থ্রেড আপনি রান করতেছেন। এই তিনটা থ্রেডই এই অ্যারেতে ডাটা রাইট করতে পারে। মানে T1ও একটা ডাটা জেনারেট করে রাইট করতে পারে, T2ও পারে, T3ও পারে। এখন আপনি বলুন তো এইটা কি শেয়ার কিউ না? এটা শেয়ার না? T1ও পারে রাইট করতে, T2ও পারে, T3 পারে। এখন আপনি যদি এই তিনটা থ্রেডকে স্টার্ট করে দেন তাহলে কি হবে? একসাথে যদি তিনটা রান করে দেন তাহলে আপনার যদি মাল্টিপল কোড থাকে তাহলে তিনটা থ্রেডই প্যারালালি রান করবে না? এখন ধরেন T1ও প্যারালালি রান করতেছে, T2ও রান করছে, T3 রান করছে। তিনজনেই তিনটা ডাটা প্রডিউস করবে। এখন তিনজনই এই অ্যারেতে রাখবে, তাহলে কোথায় রাখবে তিনজন ডাটা? তিনজনে যদি একদম একই টাইমে এই ডাটাতে রাখার চেষ্টা করে তাহলে কি হতে পারে বলুন তো? ওয়ার্স্ট কেস সিনারিও। আপনার এইটা ম্যানেজ করার জন্য একটা ইন্ডেক্স আছে না, আই এর ভ্যালু, আই আছে না নাকি? আই এখন ইনিশিয়াল ভ্যালু কত? 0, মানে প্রথম ঘরে আছে। তো T1, T2, T3 তিনজনে যদি আই এর ভ্যালু 0 দেখতে পায়, তিনজনই 0 দেখবে না আই এর ভ্যালু নাকি? তাহলে কি করবে? তিনজনই এখানে ডাটা রাখবে, রেখে তিনজনই আই ভ্যালু কত করবে? 0 থেকে 1 করবে। তাহলে তিনজনই যদি এক ইন্ডেক্সে ডাটা রাখে তাহলে কি হবে? এক ইন্ডেক্সে কি তিনজনের ডাটা রাখা যাবে? তাহলে তবে একজনেরটা থাকবে আর বাকি দুজনের ডাটা কি হয়ে যাবে? লস হয়ে যাবে। তাহলে কি হলো? ঘটনা কি হয়ে গেল? রেস হয়ে গেল। তাহলে এই যে আপনার যে নর্মাল প্রোগ্রামটা, এই প্রোগ্রামের মধ্যেও তো রেস হচ্ছে। খালি তো অপারেটিং সিস্টেম রেসে পড়তেছে তা তো না। আপনার নিজের করা প্রোগ্রামের মধ্যে যদি মাল্টিপল থ্রেড থাকে, থ্রেডগুলো তো থ্রেড রেসের মধ্যে পড়তেছে। তাহলে এই রেস কি কখনো আটকানোর চেষ্টা করছেন নাকি এরকম প্রোগ্রাম লেখেননি? লিখছেন? তাহলে আপনি তো নিশ্চয়ই সৃষ্টিকর্তার উপর ভরসা করছেন যে থ্রেডগুলো প্যারালালি রান করলেও বোধহয় এরকম ঝামেলা কিছু হবে না। মানে সুন্দর একজন রেখে এক বাড়াবে, আরেকজন রেখে এক বাড়াবে, আরেকজন রেখে এক বাড়াবে, এইভাবে সুন্দর প্রসেস হতে যাবে। অথবা মাঝখানে আপনি স্লিপ দিচ্ছেন নাকি? মানে স্লিপ অথবা কম মানে সময় দিয়ে ওয়েট করাইছেন, তাই তো? মানে জোর করে। তাহলে আপনি রান করছেন সবাই প্যারালাল, আবার ঢোকার সময় স্লিপ দিয়ে ওয়েট করছেন, তাই ঠিক না? স্লিপের যে টাইমটা দিচ্ছেন ওই টাইমের মধ্যেও তো আপনার রেস অ্যারাইজ করতে পারে যে দুইটা প্রসেস একসাথে ওয়েট আপ করছে, করে দুজনই একসাথে রাখার চেষ্টা করবো। তাহলে এই রেসটা আপনি আটকাবেন কি হবে? এখন চিন্তা করে দেখেন তো। এখন কিন্তু আপনি সিমাফোর ভ্যারিয়েবল জানেন, এখন আপনি আপনার প্রোগ্রামে কি করবেন বলেন তো? একটা সিমাফোর ডিক্লেয়ার করবেন, এক্স ইনিশিয়ালাইজ করবেন কত দিয়ে? 1 দিয়ে। জাস্ট এই কিউটাতে রাইট করার যে ফাংশনটা লিখছেন না কোডটা, ওই কোডের আগে কি লিখে দিবেন? ডাউন এক্স, আর কোডের শেষে কি? আপ এক্স। কাজ শেষ। এখন আর সবাই যদি একসাথে অ্যাক্টিভও থাকে, কেউ একসাথে ঢুকতে পারবে না, একজন একজনকে ঢুকবে। তো সবাই অ্যাক্টিভ থাকবে, সমস্যা নেই। এখন আমার স্লিপ দেওয়ার দরকার নেই। কথা বুঝতে পারছেন? তার মানে এই যে সিমাফোর ডাটা স্ট্রাকচারটা, এটা যদিও অপারেটিং সিস্টেমের নিজস্ব ফাংশন, কিন্তু এটা ওপেন করা আছে সবার জন্য। তার মানে আপনি চাইলে জাভাতে, C++-এ সিমাফোর ব্যবহার করতে পারবেন, এটা অ্যালাউ করবে ওএস। কিন্তু এই যে সিমাফোরের জন্য স্লিপ কিউ, এগুলোর কোনো কিছু আপনাকে ম্যানেজ করতে হবে না। সব ম্যানেজ করবে কি? ওএস ম্যানেজ করবে। আপনার কাজ হচ্ছে শুধু ডিক্লেয়ার করা, ইনিশিয়ালাইজ করা, আর কি করা? এই ডাউন আর আপ করা। তাহলে এখন আপনি ওএস এর ভ্যারিয়েবল দিয়ে করতে পারছেন। ওএস যে কাজগুলো নিজে করতো, এখন আপনি আপনার প্রোগ্রামের মধ্যে কি করতে পারছেন? সিমাফোর দিয়ে সেটা কন্ট্রোল করতে হবে। এটা ক্লিয়ার কি? আচ্ছা, তাহলে একটা এক্সাম্পল দেখো, সফটওয়্যার এক্সাম্পল দিই নাকি? 15 মিনিট সময় আছে, পারবো কিনা জানি না, তারপর ট্রাই করবো। স্যার আজকে সাফ হয়ে যাবে স্যার আসলে স্যার আজকে একটু টাফ, মানে জিনিসটাই ইজি, বাট আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে কনসেপ্টটা ক্লিয়ার আছে স্যার গতকালকে জিনিসটা কি একটু রিক্যাপ করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কি করে রিক্যাপ করতে চাচ্ছেন বলুন? গতকাল কি করেছেন? ঠিক আছে, এটাই বলেছি। গতকাল তো না, গতকাল আমরা এটাই গতকাল বলতে মানে স্যার গতকাল এর আগে ছোট্ট একটা জিনিস ছিল, ওই যে সিপিইউ ইউটিলাইজেশন একটা ছোট্ট ফর্মুলা ছিল, ওইটা একটু নাসিরের কাছ থেকে দেখে নিন। নাসির ছিল? ওটা ছিল না? আপনি তো ছিলেন, আপনার নাম যেন কি? শিবলি।
শিবলি ছিল, শিবলির কাছ থেকে দেখে নিন, ঠিক আছে? তাহলে আরো অনেকে ছিল, একটু আপনি বলেছিলেন, সবাই অনেকেই ছিল। ওই ওটা সামনের দিকে খুব বেশি ছিল না, ঠিক আছে? তো এইখান থেকে এই সেমাফোর দিয়ে আমরা দুইটা প্রবলেম করবো, আর একটা প্রবলেম অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। দুইটা প্রবলেম করবো আর একটা প্রবলেম থাকবে। নেক্সট কুইজটা বলে দেবেন। নেক্সট উইকটা এই উইকের পর পারবো না, কারণ আমাদের যেহেতু সিলেবাস খুব বেশি আমরা কভার করতে পারিনি। আমরা নেক্সট উইকে দেবো, নেক্সট শনিবার পর্যন্ত করে এরপরের বৃহস্পতিবার, মানে নেক্সট উইকের বৃহস্পতিবার আমাদের কুইজ শুরু হবে। তা নাহলে আমাদের সিলেবাস মোটামুটি খুব বেশি কভার হয়ে যাবে। হ্যাঁ, কোনটা টপিক এই যে যা পড়তেছি এগুলো থেকেই চলতে থাকবে। মানে আপনাদের আমি তো বলে দিচ্ছি গত ক্লাসে যে আগের পর্যন্ত যা পড়ছি সেগুলো আর ফাইনালে আসবে না। ফাইনালের সিলেবাস আপনাদের শুরু হচ্ছে এখান থেকে আমরা এই ক্লাসে যা করতে পারবো একটা পর্যন্ত শেষ পর্যন্ত সেটাই হবে আপনাদের ফাইনাল সিলেবাস। তাহলে আমার কাছে মনে হয় আমাদের শুরুতে